আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। একটা কথাই সবার মনে ঘুরপাক খাচ্ছে যে এত এত দিন ক্ষমতা থাকার পরে, দীর্ঘ 16 বছর ক্ষমতা থাকার পরও কেন শেখ হাসিনাকে পালাতে হবে? দেশ ছেড়ে থেকে কেন এইভাবে পালিয়ে যেতে হবে? সেই জিনিসটা সবার মনে। আসলে এইভাবে যে পালাতে হবে তা কেউই জানতো না। এমনকি তাদের দলীয় নেতাকর্মীরা, তাদের দলের লোকজনও কেউই জানতো না বিষয়টা। ঘটনার সূত্রপাত এখান থেকে না, ঘটনার সূত্রপাত হয়েছে যখন থেকে কোঠা আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকে জনমনে একটা প্রশ্ন, আসলে এই আন্দোলনটা কতটুক রূপরেখা নিবে, কিংবা কতটুক সরকারের পক্ষে থাকবে, কতটুক সরকারের বিপক্ষে থাকবে। সবাই জনমনে প্রশ্ন ছিল। ঠিক আছে, সব কিছু উপেক্ষা করে যখন কোঠা আন্দোলন থেকে তারা কোঠা আন্দোলনেই থাকলো, সরকার আপিল বিভাগ থেকে রায় নিয়ে আসলো যে না, কোঠা আন্দোলন এটা কোঠা আন্দোলনে 5% করে দিল। তারা 5%-এ তাদের যে আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল সেটা তারা তাদেরকে দমানোর জন্য তারা দ্রুত রায় নিয়ে আসেই করে। কিন্তু তারপরেও তারা শান্ত হলো না। তারপরে তারা কি করলো, তারা এক দফাতে ছিল। যখন এক দফাতে গেল তখন সারা বাংলাদেশে মানুষ কিন্তু এই কোঠা আন্দোলনের ছাত্রছাত্রীদের পক্ষে ছিল। কৃষক শ্রমিক থেকে শুরু করে রিস্কওয়ালা থেকে শুরু করে সবাই এই আন্দোলনের পক্ষে ছিল। কারণ যৌক্তিক দাবি ছিল স্বৈরাচার বেশি দিন থাকতে পারে না, স্বৈরাচার নিবাদ যাবে। এরা ফেরাউন গেছে, নমরুদ গেছে, ওর যারাই স্বৈরাচারী আচরণ করছে, যারাই স্বৈরাচার ছিল, তারা কখনোই দীর্ঘদিন থাকতে পারে না। স্বৈরাচার কখনোই দীর্ঘ সময় তাদের অবস্থান থাকতে পারে না। তো কী করলো, তারা লং মার্চের ডাক দিল। এক দফা থেকে তারা লং মার্চের ডাক দিল, ঢাকামুখী হয় তারা প্রভাব করলো। কিন্তু এটা হওয়ার কথা ছিল মঙ্গলবারে তারা এটা না নিয়ে সোমবারে যখন আসলো, তারা সোমবারে যখন ঘোষণা দিল, তখন তাদের যে এই সোমবারে ঘোষণা দেওয়া, ছাত্র আন্দোলনের সোমবারে ঘোষণা দেওয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারলো যে এইটা তো তারা একটা আন্দোলনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। সকল যারা যারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যারা বড় বড় ছিল, সেনাবাহিনী, বিমান বাহিনী, যারা এরকম বাহিনীর যারা প্রধান, পুলিশের প্রধান, সবাইকে নিয়ে বৈঠক করে তারা দেখলো, তারা বলল যেভাবে হোক এটা বন্ধ। তারা বললো যে তাহলে এটা কিভাবে বন্ধ করা যায়? যদি লক্ষ লক্ষ মানুষ যদি চলে আসে তাহলে এত গুলি ছাড়া তো কোনো পক্ষেই সম্ভব হবে না। কারণ এইটা তো আসলে আমরা 2, 4, 5 জন, 10 জন, 100 জনকে মারতে পারবো, লক্ষ লক্ষ মানুষকে আমরা তো মারতে পারবো না। তারা তো জনগণ, তারা তো দেশের নাগরিক, তাদের তো নির্বিচারে হত্যা করা যায় না। এই প্রশ্ন যখন করলো তখন বললো তাহলে কারফিউ করে দাও, সারা দেশ কারফিউ করে দেওয়া হলো। কঠোর থেকে কঠোরে অবস্থান করলো। যখন কঠোর থেকে কঠোরে অবস্থান করলো সেনাবাহিনীর প্রধান, তখন বলল দেখেন ম্যাডাম, আসলে আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। যদি আমাদের এত মানুষ যদি চলে আসে, কিংবা এত মানুষগুলো যদি আমরা হত্যা করি, তারা তো দেশের জনগণ। কারণ সেনাবাহিনী শুরু থেকেই তাদের একটাই নির্দেশনা ছিল, তারা জনগণের পাশে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে, ছাত্রদের পাশে থাকবে। এটা তারা মুখে না বললেও তারা কিন্তু একটা গুলিও করেনি, কিংবা তাদের গুলি করার পারমিশন ছিল না। সেনাপ্রধানের থেকেই তারা গুলি করেন। হ্যাঁ, দেশকে তারা রক্ষা করার জন্য তারা মাঠে আছে, কিন্তু তারা গুলি করবে। কিন্তু পুলিশ দেখছে যে আমাদের তো অস্তিত্ব লড়াই। কারণ সরকার যদি একটাবার পতন হয়ে যায়, পুলিশ তো শান্তি শৃঙ্খলা বাহিনী কিংবা শান্তি নিরাপত্তা এটা পুলিশ দেয়নি শুরু থেকেই। সরকারের শুরু থেকেই পুলিশ, কারণ পুলিশ ছিল জনগণের বন্ধু ছিল। পুলিশ জনগণের সাথে সবসময় খারাপ আচরণ করে। পুলিশ এমনও হয়েছে যে পুলিশ সাধারণ মানুষের সাথে কখনো ভালো ব্যবহার ছিল না পুলিশের।
পুলিশ ভালো, যখন পুলিশ গুলি করলো শেখ হাসিনা বললো, দেখো ওরা পারলে তোমরা পারছো না কেন, পুলিশ গুলি করছে তো ওরা পারলে তোমরা পারছো না কেন। পুলিশে বলল যে না, আমরা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমরা অনু। সেনাবাহিনীর একটাই স্লোগান ছিল, আমরা জনগণের পক্ষে থাকি। লাস্টে যখন দেখা গেল যে সাধারণ ছাত্রছাত্রীরা ঘিরে ফেলছে, তারা ঢাকামুখী হয়ে সব জায়গায় তারা আস্তে আস্তে গণভবনের দিকে অ্যাটাকিংয়ে যাচ্ছে, শাহবাগের দিকে অ্যাটাকিংয়ে যাচ্ছে, তখন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার সাথে কথা হইল। হাসিনাকে এমনভাবে বলল যে ম্যাডাম, আপনি যদি বাঁচতে চান, কিংবা আপনাকে আমরা মারতে চাই না, আপনার কিছু হোক সেটা আমরা চাই না, আপনাকে আমরা সময় বেঁধে দিচ্ছি, আপনি দ্রুত এক্সিট হন, সেফলি এক্সিট হন, আমরা বিমান হেলিকপ্টার আমরা রেডি করে রাখছি, দ্রুত যেন আপনি যেতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাও কিন্তু সে রাজি হচ্ছিল না, তোমরা ফোর্স লাগাও, আরও লাগলে আরও লাগাও, তারপরে কিন্তু তারপরে কী করলো, তার বোনকে বোঝালো, সে রেহানাকে বোঝানো হলো যে দেখেন একটু ম্যাডামের সাথে কথা বলেন, তাকে বোঝান আমাদের আউট অফ কন্ট্রোল, সিচুয়েশনটা আমাদের আউট অফ কন্ট্রোলে চলে গেছে। কারণ এত মানুষ, এত জনগণ, এত ছাত্র মাঠে নেমেছে, জনগণ থেকে শুরু করে সবাই যে এত মাঠে নেমেছে, আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ এটা আমাদের কন্ট্রোলে আর নেই, এটা ম্যাডামকে বোঝান। তাও সে মানতে রাজি না। তারপরে তার ছেলে দিল্লিতে থাকে, তার ছেলেকে ফোন করা হলো, তার ছেলেকে দিয়ে যে ম্যাডামকে একটু বোঝান যে আসলে আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আমি পারতেছি না, সে যদি বেশি সময় নেয়, সময় ক্ষীণ করে, তাহলে আমরা তাকে আর আটকাতেও পারবো না হয়তো বা, জনগণ খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে, কারণ ওরা দ্রুত চলে আসছে, সব জায়গাতেই আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আমরা পারছি না। যখন এই কথাটা সজীব ওয়াজেদের মাধ্যমে কিংবা শেখ রেহানার মাধ্যমে যাকে বোঝানো হলো, তখন এক প্রকার ডিসিশন সে নিয়ে নিল, ঠিক আছে আমি রিজেন তৈরি করলো। কিন্তু সে একটা দাবি করছিল যে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেব, যে জাতির উদ্দেশ্যে কিছু ব্রিফিং দেব, কিছু ভিডিও দেব, কিন্তু সেই সময়টাও কিন্তু তিনি পাননি, সেই সময়টাই তাকে দেওয়া হয়নি। কারণ সেই ভিডিও ব্রিফিংটা করতে যে সময়টা লাগতো, এর মধ্যে কিন্তু যদি ছাত্র জনতা যদি তাকে সামনে পাইতো, কিংবা গণভবনে যে তার বেডরুম পর্যন্ত ঢুকে যেতে পেরেছে, তাহলে যদি পাইতো তাহলে কিন্তু সে জীবিত থাকতে পারত না, কারণ তাহলে তাকে সেখানে দাফন করা লাগতো। কারণ ছাত্র জনতা যেভাবে খেপেছে, যেভাবে কালকে মাঠ ভর্তি, গণভবন যেভাবে ঘেরাও করেছে, তাদের যে উদ্দেশ্য ছিল, তারা যেভাবে অ্যাটাক করেছে, সেই জায়গায় যদি তাকে পাইতো কালকে, কোনোভাবেই তাকে আর জীবিত পাওয়া যায়। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী একটা ভালো কাজ করেছে, তারা তাকে সেফ এক্সিট করার জন্য যে যানটা আপাতত আপনি নিয়ে চলে যান। তার একটা জিনিস দেখেন, সে যে গেছে, কিভাবে চোর যে ওইরকমভাবে পালায়, ওইরকমভাবে পালাইছে। কেন? একটা কথা এখন বলেন তো, আপনি না বলছিলেন শেখ হাসিনা পালাইয়া গেছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাইবে না, কেন আপনি কি পালান নাই? আপনি তো আপনার স্বামীর বাড়ি গেছেন না, স্বামীর বাসায় গেছেন, কি স্বামী তো রাখতে চাচ্ছে না মনে হয়, শুনতেছে, নাকি স্বামীর বাড়ি যায় সেটা ভুলে গেছেন? একটাবার চিন্তা করেন, শেখ হাসিনা যদি এইভাবে না, সে কিন্তু বুঝতেই পারছে যে না, এইভাবে ঠিক আছে, খুব সুন্দর একটা ব্রিফিং দিতে পারতো ছাত্র জনতাকে বসে, যে আমি এখানে ক্ষমতা হস্তান্তর করছি, যেভাবেই হোক আমাকে অ্যারেস্ট করা হোক, যেভাবেই হোক, তাহলে কিন্তু তাদের যে নেতাকর্মী, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা ভাবমূর্তি, যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী, তাদের কিন্তু এখন যে পরিস্থিতি, প্রত্যেকটা বাড়ি, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে আগুন করে ধ্বংসযজ্ঞ যে চালানো হচ্ছে, এটা কিন্তু করা হতো। কারণ সে যদি সেফলি দেশকে সেফভাবে ক্ষমতাটা হস্তান্তর করত, কিংবা প্রথমে যদি সে বুঝতে পেরে ছাত্রদের, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে সেটা মেনে নিত।
সবাই কিন্তু তাকে সাদরেই গ্রহণ করত। এইভাবে দেশ ছেড়ে কিন্তু তাকে পালাতো। এখন এই দেশ ছেড়ে পালানোতে কি কি ক্ষতি? এক, তিনি আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবেন না। এই যে ক্ষমতা হারালেন, আমার মনে হয় না যে তার এই ক্ষমতা আবার ফিরে পাওয়া ২-২০ বছরের মধ্যে সেই ক্ষমতা ফিরে পাবেন। দ্বিতীয়ত, বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা ভাবমূর্তি, একটা রাজনৈতিক দলের যে একটা তারা একটা যে ছিল, সক্রিয় ছিল, সেই জিনিসটা তারা হারিয়ে ফেলছে। কারণ তার এমনও একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ গিয়েছিল, কিংবা এই সরকারের আমলে যারা যত কিছু হয়েছে, দেখেন প্রত্যেকটা কাজ প্রধানমন্ত্রী করতো, প্রত্যেকটা কাজে তা ছাড়া আফা 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 তেল মারতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, মানুষ ঘৃণিত। এই যে সংসদ ভবন, এই যে গণভবন, এগুলো যে লুটপাট করে নিচ্ছে, এগুলো আসলে লুটপাট না, এগুলো মানুষের বিবেকের কারণে, মানুষের যে আবেগ অনুভূতি, যে এই জন্যেই এগুলো নিয়ে নিচ্ছে। এগুলো আসলে কি, এগুলো কি নিচ্ছে? একটা পেয়ার বালিশ এগুলোই তো নিচ্ছে। কেন? এই 16 বছর ক্ষমতায় থাকা, যে হাজার হাজার কোটি টাকা যে বাইরের দেশে পাচার করছে, বড় বড় প্রত্যেকটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান থেকে শুরু করে যে কোনো দলীয় যে ভাবমূর্তি নষ্ট করছে, কিংবা এই ভাবমূর্তির দলীয় ট্যাগ লাগায় যে এত এত অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, মানুষের যে দানমালের ক্ষতি করছে, তার চাইতে কি এই খুব বেশি? কারণ কয়েক ঘন্টাতে কি করতে পারছে? কয়েকটা চেয়ার বালিশ নিয়ে এটা মানুষের আবেগের থেকে যে কি হয়, খুব একটা ক্ষতি যে হয় তা হয়। হ্যাঁ, আমি জনগণের প্রতি আহ্বান রাখবো, এগুলো জানমাল আমাদের দেশের সম্পদ, দেশের সম্পদকে আমরা বিনষ্ট করব না, দেশের সম্পদকে আমরা সুরক্ষিত রাখবো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই সরকারের যেগুলো অন্যায়, নির্দ্বিধায় এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা জেলের ভিতরে রেখে তাকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্ত দিয়েছে, মিজানুর রহমান আজহারি যাকে বাংলাদেশে ঢুকতে দেয়, প্রত্যেকটা ওয়াজ মাহফিলের সিজনে প্রত্যেকটা ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কোনো একটা আলেম কথা বলতে, ইসলামী কথা বলতে গেলেই আওয়ামী লীগ, কোনো একটা কথা বলতে গেলে তাদের না, দলীয় কথা বলা যাবে না, দলীয় কথা বলবে। ভাই, মানুষ সহ্য করতে করতে কতটা সীমা ধৈর্য আর মানুষের থাকে, কতটা ধৈর্য হারালে মানুষ এরকম কাণ্ড করতে পারে? এটাকে বার ভাবছেন? স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না, স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। আর স্বৈরাচার মানুষের হক মাল যেভাবে হত্যা করছে, বাংলাদেশে একটা একটা করে বিচার করা হবে। আমি চাইব এগুলো বিচার বাংলাদেশের মাটিতেই হোক, বাংলাদেশের মানুষের সামনে দেখুক যে না, ছাত্র জনতা পারে, ছাত্র জনতা দেখিয়ে দিই 2024 সালে আর একটা বিজয় আমরা অর্জন করেছি, আর একটা বিজয় আমাদের 2024 সালে আর একটা বিজয় আমরা অর্জন করে দেখিয়ে দিলাম যে আমাদের এই বিজয় সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে না, স্বৈরাচারের পতন এইভাবেই করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।